শেখ হাসিনাও প্রতিরক্ষা মন্ত্রী হয়েছে, খালেদা জিয়াও প্রতিরক্ষা মন্ত্রী হয়েছে, এবং পরবর্তী প্রতিরক্ষা উপদেষ্টাও কিন্তু ডক্টর খলিল সাহেব হয়েছে। ওনাদের তিনজনের ব্যাকগ্রাউন্ড চেক করে আপনি দেখেন একজনও কি আইসিস বা সামরিক বাহিনী কোনোটা ট্রেনিং নিয়েছে কিনা। প্রধানমন্ত্রী উনি প্রতিরক্ষা বিষয়ে কোন কোন বিষয়গুলো বুঝবে, উনি কোন অস্ত্র দিয়ে আমার সেনারা ফাইট করতেছে উনি কি বুঝতে পারেন? উনি তো মন্ত্রী, ওনার সেনারা তো ফাইট করবে। উনি একটা এসএমজির কটা পার্টস সম্পর্কে বলতে পারবে। উনি এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে কি বুঝবে? লালমনিরহাট বিমানবন্দর চালু হওয়ার কথা ছিল, কে স্টপ করেছে? চায়না থেকে আমাদের নতুন আধুনিক ফাইটার প্লেন কেনার কথা ছিল, কারা স্টপ করেছে? কেন আজকে আমেরিকার সাথে আমরা বাণিজ্য চুক্তির জন্য আমরা গম ক্রয় করতে হয়, এর অল্টারনেটিভ কেন আমরা সেখান থেকে একটা ফাইটার প্লেন কিনি না? এই গম দিয়ে আমি খাবো, আমার পেট মোটা হবে, জনগণের পেট মোটা হবে। আগে যদি তার নিরাপত্তা আপনি এনশিওর করতে না পারেন, তাহলে এই গম দিয়ে আমি কি করব? আজকে যদি আমার পার্শ্ববর্তী দেশকে একটা মিসাইল মারা হয়, আমার এয়ার ডিফেন্স নাই, আমার কোনো উন্নত রাডার সিস্টেম নেই, তাহলে আমার দেশে যে প্রতি কোটি কোটি টাকা আমাদের জনগণের টাকা রাষ্ট্রীয় প্রোটোকলে ব্যবহার করা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহার করা হয়, জনগণের নিরাপত্তা কে দিবে? আমি মনে করি যে হলো এই যে জনগণের যে নিরাপত্তা, এই নিরাপত্তা সবার আগে এনশিওর করার জন্য জনগণের টাকায় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো ঢেলে সাজানো উচিত। আমাদের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা নাজুক হওয়ার পিছনে মেইন রিজন হলো আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আমাদেরকে প্রতিরক্ষা খাতে উন্নতি করতে দিচ্ছে না। এর মেইন একদম প্রধান কারণ হলো আমাদের শক্তিশালী কোনো একটি প্রতিরক্ষা মন্ত্রী নেই। কারণ আপনি দেখেন আমাদের যে উন্নত মানের রাডার সিস্টেম কেনার কথা ছিল, যে উন্নত মানের ফাইটার প্লেন কেনার কথা ছিল, উন্নত মানের আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কেনার কথা ছিল, সেইগুলো আমরা শুধু হলো 5th আগস্টের পরে শুধু আশার আলো দেখেছি। আমাদের অনেক বড় বড় লার্নেড পার্সন, ওরা অনেক নোবেল বিজয়ী, ওনারা অনেক অর্থনীতিবিদ, ওনারা অনেক জ্ঞানী গুণী, আমাদের ইয়াং জেনারেশনও সেখানে প্রতিনিধিত্ব করতেছে, কিন্তু তার বাস্তবায়নটা কোথায়? কারা দিচ্ছে না? লালমনিরহাট বিমানবন্দর চালু হওয়ার কথা ছিল, কে স্টপ করেছে? চায়না থেকে আমাদের নতুন আধুনিক ফাইটার প্লেন কেনার কথা ছিল, কারা স্টপ করেছে? কেন আজকে আমেরিকার সাথে আমরা বাণিজ্য চুক্তির জন্য আমরা গম ক্রয় করতে হয়, এর অল্টারনেটিভ কেন আমরা সেখান থেকে একটা ফাইটার প্লেন কিনি না? এই গম দিয়ে আমি খাবো, আমার পেট মোটা হবে, জনগণের পেট মোটা হবে। আগে যদি তার নিরাপত্তা আপনি এনশিওর করতে না পারেন, তাহলে এই গম দিয়ে আমি কি করব? তো এই জন্য আমি আপনাকে বলি, কারণ আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেন, সেই মন্ত্রণালয়টা আসলে একটি অযোগ্য ব্যক্তির দ্বারা যুগ যুগ ধরে পরিচালিত হয়ে আসছে। আমি অত্যন্ত সম্মানের সহিত সকল প্রধানমন্ত্রীকে মেনশন করে বলতে চাই যে প্রতিরক্ষা মন্ত্রী হয়ে থাকে প্রধানমন্ত্রী। এটা কোন ধরনের সিস্টেম? প্রধানমন্ত্রী উনি প্রতিরক্ষা বিষয়ে কোন কোন বিষয়গুলো বুঝবে, উনি কোন অস্ত্র দিয়ে আমার সেনারা ফাইট করতেছে উনি কি বুঝতে পারেন? উনি তো মন্ত্রী, ওনার সেনারা তো ফাইট করবে। উনি একটা এসএমজির কটা পার্টস সম্পর্কে বলতে পারবে, উনি এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে কি বুঝবে? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। উনি তো ওই ব্যাকগ্রাউন্ডের না ভাই, উনি যদি ওই ব্যাকগ্রাউন্ডের হতো তাহলে কিন্তু হলো আজকে উন্নত মানের প্রযুক্তি আমাদের দেশে আসতো। সেই জন্য বলে যে একজন প্রতিরক্ষা মন্ত্রী বা প্রতিরক্ষা উপদেষ্টা মাস্ট বি তার ব্যাকগ্রাউন্ড রিলেটেড হতে হবে। সেটা হতে পারে সাবেক সাবেক প্রধান সেনাপ্রধান বা সাবেক কোনো লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল, যে ওই বিষয়ে অভিজ্ঞ এবং যে বোল্ড ডিসিশন নিতে পারবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রকে চক্ষু উপেক্ষা করে, তাদের চোখ রাঙানি উপেক্ষা করে, যে এই ডিসিশন নিতে পারবে এবং বাস্তবায়ন করতে পারবে, তাকে আমার মতে প্রতিরক্ষা উপদেষ্টা বা প্রতিরক্ষা মন্ত্রী বানানো হচ্ছে। সংস্কার কার্যক্রম যেটা হয়েছে অতীতে প্রধানমন্ত্রী বলেন বা পরবর্তী উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার বলেন, শেখ হাসিনাও প্রতিরক্ষা মন্ত্রী হয়েছে, খালেদা জিয়াও প্রতিরক্ষা মন্ত্রী হয়েছে, এবং পরবর্তী প্রতিরক্ষা উপদেষ্টাও কিন্তু ডক্টর খলিল সাহেব হয়েছে। ওনাদের তিনজনের ব্যাকগ্রাউন্ড চেক করে আপনি দেখেন একজনও কি আইসিস বা সামরিক বাহিনী কোনোটা ট্রেনিং নিয়েছে কিনা, বা সামরিক বাহিনীর কার্যাবলী সম্পর্কে ওনাদের কোনো থিসিস পেপার বা ওনারা কোনো গবেষণা করেছে কিনা? করে নাই। কারণ কি? ওনারা ক্ষমতার বলে ওনারা প্রতিরক্ষা মন্ত্রী হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আগামী আমাদের জনগণ, আমি জনগণের প্রতিনিধি হয়ে বলতে চাই একজন সচেতন নাগরিক হিসাবে, যে প্রতিরক্ষা মন্ত্রী বা প্রতিরক্ষা উপদেষ্টা মাস্ট বি ফ্রম ডিফেন্স ব্যাকগ্রাউন্ড।
তাহলে সে এই দেশের প্রতিরক্ষা কি, এই দেশের প্রতিরক্ষা কিভাবে বাড়ানো যায় সেই সম্পর্কে সে বলতে পারবে এবং সে এটা সবচেয়ে ভালো আউটপুট নিয়ে আসতে পারবে। পৃথিবীতে দুই ধরনের ওয়ার, যুদ্ধ বর্তমানে হলো চলমান, ইকোনমিক ওয়ার আর আর্মস ওয়ার। যে দেশ ইকোনমিতে শক্তিশালী হতে পারবে সে অন্য দেশের সাথে ফাইট করতে পারবে। যে দেশ তার মিলিটারি উইপেন, মিলিটারি ইকুইপমেন্ট, মিলিটারি গিয়ারে আধুনিক থাকতে পারবে, আপগ্রেড থাকতে পারবে, সে ফাইট করতে পারবে। আমি মনে করি সীমান্ত হত্যা বন্ধ করার জন্য বা আমাদের যে বড় বড় মন্ত্রীরা, উপদেষ্টারা, ওনারা যে নেগোসিয়েশন টেবিলে যায়, তার চেয়ে আমি মনে করি উচিত যে আমাদের আধুনিক অস্ত্র কেনা। আমার ভাইয়ের একটা লাশ যদি সীমান্তে পড়ে, আমি ওইখানে 10টা লাশ ফেলানোর জন্য সেই অস্ত্র যখন আমার থাকবে, তখন আমার প্রতিবেশী রাষ্ট্র ওই একটা লাশ ফালানোর আগে 10 বার চিন্তা করবে। কারণ তারা জানে যে হলো আমি যদি আজকে আমার প্রতিবেশী দেশের কারো বুকে একটা গুলি ছাড়ি, সে আমার বুকে আরএল ছুড়বে, তখনই সে কিন্তু সীমান্ত হত্যার দিকে যাবে না। সেজন্য আমার দেশের প্রতিরক্ষা সিস্টেম উন্নতি করলে আমি মনে করি এই দেশের সীমান্ত হত্যা বন্ধ সম্ভব। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দেশ হলো ভারত, এবং ওই দেশের চুরিতে, ওই দেশের মিথ্যা কথা বলাতে তারা চ্যাম্পিয়ন থাকে সবসময়। তো সেই যে চুরিগুলো বাংলাদেশের সাথে ওরা করে আসছে স্বাধীনতা যুদ্ধের পর থেকে, স্বাধীনতা যুদ্ধের পূর্ববর্তী সময়ে ওরা বাংলাদেশের ল্যান্ড চুরি করেছে, বাংলাদেশের মূল্যবান ধন সম্পদ সেটা চুরি করেছে। তো সেই জায়গায় বর্তমানে এই সময় এসে তারা আমাদের দেশের জনগণের অর্গান চুরি করবে তাদের দেশে হসপিটালে, বা তারা যখন আহত হয়ে যায়, তো সেটা স্বাভাবিক। তো এই জিনিসটা বন্ধ করার জন্য আমি সর্বপ্রথম উচিত যে আমাদের শক্তিশালী পররাষ্ট্রমন্ত্রী হতে হবে এবং শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রী হতে হবে, এবং আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট আমাদেরকে বাড়াতে হবে।